যে কোনো বিষয় নিয়েই আমাদের দেশে আমাদের রাজ্যে রাজনীতি হয়েই চলে। খুব দৃষ্টিকটুভাবে বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে রাজনীতি হয়, যেগুলো নিয়ে রাজনীতি করা উচিত নয় সেগুলো রাজনীতির আওতায় চলে আসে। এখন ধরুন আমাদের দেশের রাষ্ট্রপতি, আমরা সবাই জানি রাষ্ট্রপতি হয়ে যাবার পরে সেই ব্যক্তি আমাদের সাংবিধানিক প্রধান, গোটা দেশের সাংবিধানিক প্রধান। তিনি সমস্ত রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকবেন। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজনীতির চেহারাটা এমন হয়েছে যে যে কোনো মানুষকেই রাজনীতির এই আওতার মধ্যে এনে ফেলাটা একটা অভ্যাসে রপ্ত করে ফেলেছেন সব রাজনৈতিক দল। ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রচন্ড চর্চা হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে। মাত্র দুদিন আগে একটা সভা ছিল এ রাজ্যে, তার ডেকোরাম বা রীতি কি বলে, রীতি বলে যে আসলে রাষ্ট্রপতি আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার কেউ একজন তাকে স্বাগত জানাবেন, উপস্থিত থাকবেন, তেমনটা নিয়ম। এবং রীতি অনুযায়ী আমরা এটাও জানি যে রাষ্ট্রপতি কোথাও কোনো অনুষ্ঠান করলে সেই অনুষ্ঠানের জন্য অনুমোদন বা সেটার সম্মতি দেওয়ার অপেক্ষা রাখে না, কারণ রাষ্ট্রপতি যে কোনো জায়গায় যে কোনো সময় সভা করতে পারেন। আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই সভাটা যাতে সুষ্ঠুভাবে হয়, রাষ্ট্রপতির আসা যাওয়া যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেটা নিশ্চিত করা। এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে দেখলাম যে রাষ্ট্রপতি এলেন এ রাজ্যে, সাঁওতালদের একটা সম্মেলন ছিল, সেই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রপতি এলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি বিষয়টা নিয়ে রাষ্ট্রপতিও তার নিজের মতো করে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ফেললেন। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। তিনি বললেন যে আসলে তারা হয়তো মানে এই রাজ্যের শাসক হয়তো ভুলে গেছে যে তার পদটা কি, হয়তো কোনো কারণে তার উপরে রেগে রয়েছে, তাই এই রাজ্যের যিনি প্রশাসনের প্রধান এবং তার সতীর্থ কেউ তাকে সম্মান জানাতে উপস্থিত হননি। ঠিক এটা নিয়ে চাপানুতো চলছে। প্রধানমন্ত্রী একেবারে সরাসরি গোটা বিষয়টা নিয়ে একটা টুইট করেছেন। তিনি বলেছেন স্বাধীন ভারতের রাষ্ট্রপতিকে এভাবে অসম্মান এর আগে কেউ করেনি, এটা একেবারে নজিরবিহীন ঘটনা। তিনি এটাও বলেছেন যে সাঁওতালি সমাজ তাদের আত্মমর্যাদা সম্পর্কে যথেষ্ট সচেতন। সাঁওতাল সমাজ থেকে উঠে এসে একজন দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছে, তাকে এই ধরনের অপমান করবার জবাব সাঁওতাল সমাজের মানুষজন নিশ্চয়ই দেবেন এ রাজ্যের শাসককে। মনে হচ্ছে সবাই সবার মতো করে রাজনৈতিক অঙ্ক সাজাচ্ছেন। কেন্দ্রের শাসক দল যখন এভাবে নিশানা করছে এ রাজ্যের শাসক দলকে, তখন এ রাজ্যের শাসক দলও পাল্টা নিশানা করছে দেশের শাসক দলকে। তারা বলছেন রাষ্ট্রপতিকে অসম্মান করবার প্রক্রিয়াটা তো শুরু করেছিল কেন্দ্রের শাসক দল। আমরা তো জানি যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হয় তখন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, এবং তারপরেও একটা ঘটনা ঘটেছে। লালকৃষ্ণ আডবাণী বর্ষিয়ান একজন নেতা, বিজেপির এক সময়কার নেতা, তিনি বিশেষ পুরস্কার প্রাপ্তির সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই
উপস্থিত ছিলেন, সেখানে দেখা যাচ্ছে একটা ছবি যে প্রধানমন্ত্রী এবং লালকৃষ্ণ আডবাণী বসে রয়েছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি। সেই ছবিটাকে দিয়ে আজকেও ধর্ণা মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেছেন যে দেখুন এরা কিভাবে অপমান করেছে রাষ্ট্রপতিকে, এরা আবার এখন রাষ্ট্রপতি সম্মানের কথা বলছে, অর্থাৎ গোটাটাই রাজনীতি। ইনি যা বলছেন সেটাও রাজনীতি এবং ওনারা যেটা বলছেন সেটাও রাজনীতি। ফলে আমরা যেটা বুঝতে চাইবো যে আমাদের গোটা বিষয়টা, গোটা সংস্কৃতিটা যেখানে সে দাঁড়ালো, সবাই রাজনীতি করতে ব্যস্ত হয়ে গেলেন এবং সবাই বলছে ও রাজনীতি করছে, ওর রাজনীতিকে দায়ী করছে, আবার অন্যেরা ও রাজনীতি করছে বলে অভিযোগ করছে। ভারী অদ্ভুত, ভারী মজারও যে সবাই সবার মতো করে অঙ্ক সাজাচ্ছেন আর নিজেদেরকে বলছেন আমরা ঠিক ওরা ভুল। কেউ নিজেদের দিকে আঙ্গুল তুলে দেখছেন না, কেউ বুঝতে পারছেন না যে আসলে এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের সংবিধানের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। এই বিষয়ে কারোর বোধহয় কোনো খেয়াল থাকছে না। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব যে রাষ্ট্রপতিও কিভাবে রাজনীতির আওতায় এসে যান। আমাদের কাছে শাসক দল সবকিছু নিয়ে রাজনীতি করেন, সবকিছুকে নিয়ে তারা মনে করেন যে রাজনীতি সব। প্রশাসনের দায়িত্ব পেলে, প্রশাসনিক দায়িত্ব পেলে যে আসলে সরকার প্রশাসন নির্দিষ্ট রাজনৈতিক দলের আওতার বাইরে রাখতে হয়, সেটাই যে নিয়ম, সেটাই যে রীতি, কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই যে গোটা বিষয়টা এভাবে চলছে, তাতে একটা জিনিস হচ্ছে আমরা সাধারণ নাগরিক তারাও ক্রমশ দলভুক্ত হয়ে যাচ্ছে। মানে আমাদের পরিচয় হয় এই দলের সমর্থক, নয়তো ওই দলের সমর্থক। আমরা নিশ্চয়ই ভোটের সময় কাউকে না কাউকে ভোট দিই, কিন্তু তার মানে কি আমরা রাজনীতি করি, কোন দলের সদস্য না তো। আমাদের একটা স্বাধীন নাগরিক সত্তা আছে, সেই নাগরিক সত্তা অনুযায়ী আমরা আমাদের অবস্থান নির্ধারণ করতে পারি। আমরা বলতে পারি একেবারে সমস্ত দল নির্বিশেষে যে না এই কাজটা ঠিক হয়নি, নাগরিকরা সেটা বলতে পারছেন না। নাগরিকরাও সমস্ত ব্যাপারে কেন জানি দলের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন, যদি দেবে দেওয়া হয় যে আমি এ দলের নয়। এমনকি তথাকথিত আমাদের সমাজে যে বিশিষ্টজন, তারাও গোটা ঘটনাগুলোকে দেখে যাচ্ছেন, তারাও দলভুক্ত হয়ে গেছেন, এই দলের বা অন্য দলের। ভালো করে ভেবে দেখুন, গত কয়েকদিন ধরে ধর্ণা মঞ্চে যে সমস্ত তথাকথিত বিশিষ্টজনরা যাচ্ছেন, কি ভঙ্গিতে তারা কথা বলছেন, একেবারে শাসক দলের হয়ে গদগদ হয়ে যাচ্ছেন তারা। এরা যে শাসক দলের কোনো দোষ নেই, এই 15 বছর ধরে যারা যেভাবে শাসন করছেন তাতে নাকি সেই শাসকের কোনো দোষ নেই। একেবারে দারুণ করে শাসন ব্যবস্থা চলছে, চাকরি চুরি, একের পর এক ধর্ষণ, আরজি করের এমন ভয়াবহ ঘটনা, কোনো দোষ তারা দেখতে পাচ্ছেন না, চমৎকার চালাচ্ছেন। নৈহাসী বলে ডেকে দিচ্ছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানকে। আসলে সবাই জানে পিছনে একটা অঙ্ক আছে, পাওয়ার অঙ্ক। আমাকে এটা দিয়েছে, এই বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, নানা রকম পুরস্কার দিয়ে এই সমস্ত বিশিষ্টজনদের একেবারে নিজেদের দিকে অনুগত করে রাখা হয়েছে। তাহলে সত্যের উপর আলোটা ফেলবে কে, সত্যটাকে দেখিয়ে দেবে কে? নাগরিক সমাজ নেই, বিশিষ্টজনরা তাদের সমস্ত বিশিষ্টতা হারিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুগত হয়েছে। কার যে শাসক, যে ক্ষমতাবান তার পক্ষে রয়েছেন, কাল যে শাসক বা ক্ষমতাবান হবে তার পক্ষে থাকবেন। এর বাইরে যে সত্যটা আছে, নির্মম সত্য, ওই যে মানে অপ্রিয় সত্যটা খুব দাপটের সাথে সামনে আনতে হয়, সেটা উচ্চারণ করবে কে? কে বলে দেবে যেটা ঠিক হচ্ছে না? ভালো করে ভেবে দেখুন তো। আলোচনা যখন করছি তখন এই বিষয়টা উল্লেখ করি, আমাদের রাজ্য বাংলা সাহিত্য একাডেমি থেকে গতবার থেকে বঞ্চিত হচ্ছে। মানে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার কেউ পাচ্ছে না। কেন পাচ্ছে না বলুন তো? আলোচনা নেই, কোথাও আলোচনা হচ্ছে না। কারণ আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানের একটা বই পাঠানো হয়েছিল যেটা সাহিত্য মানে উত্তীর্ণ হয়নি। সেই জন্য দীর্ঘ 52 বছর পরে গত বছর থেকে রাজ্য সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছে না। আমাদের কাছে বিশিষ্টজনই তো বলতে পারতেন যেটা ঠিক হচ্ছে না। কেন এমনটা হবে? রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কেউ এরকম একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, এরকম উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে, সেটা মেনে নেওয়া যায়? তারাই তো বলতে পারতেন। আবার কেউ কেউ এসেছেন বাংলার অস্মিতা, বাংলার ভাবমূর্তি নিয়ে লড়াই করবার জন্য বলছেন, কেউ কেউ ভালো করছেন, বলা উচিত তো বাঙালি জাতিসত্তা। কিন্তু বাঙালি জাতিসত্তা প্রত্যেক দিন যেভাবে অসম্মানিত হচ্ছে আমাদের রাজ্যের নোংরা কদর্য রাজনীতির জন্য, সেটা সম্পর্কে তারা কথা বলেন? আমাদের রাজ্যে যে শাসক দল, তারা যে নোংরা, অশ্লীল, অসভ্য রাজনীতির উদাহরণ
প্রতিদিন সামনে আনছেন এই বাংলার ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য, বাঙালি জাতিসত্তা নিয়ে যারা কথা বলছেন তার বিরুদ্ধে তারা সরব হন না, বরং খোঁজ নিয়ে দেখুন তাদের দলে এমন লোকজন রয়েছেন যারা এই শাসক দলের সাথে যুক্ত, কিংবা তারা বিশিষ্টজনদের যাদের টানছেন তারা অনেকেই এই শাসক দলের অনুগ্রহ পাওয়ার জন্য ব্যগ্র, লালায়িত, লাল হচ্ছে তাদের। তার মধ্যে কেউ সাংবাদিক আছেন, কেউ আবার দুবার বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে আবার ফিরে এসেছেন, এখন বাংলার অস্মিতা নিয়ে কথা বলছেন। আসলে সর্বত্রই এক অদ্ভুত চিত্র, এক অদ্ভুত পরিমণ্ডল, নীতিহীন, নৈতিকতাহীন একদল মানুষের উপস্থিতি। কোথাও কিছু নেই, শুধু সংকীর্ণতা, শুধু বদ, নোংরা, অসভ্য রাজনীতির অনুশীলন। আমরা ঠিক এখান থেকে বুঝতে চাইবো যে এই পরিমণ্ডলেই বোধহয় সম্ভব রাষ্ট্রপতিকে নিয়েও রাজনীতি করা।